আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি এবং ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে অনলাইন ক্লাসগুলো করছো, এই অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে তোমাদের এর কোনো বিকল্প তোমরা পাচ্ছ না, এবং আমরাও কিন্তু যারা শিক্ষক আছি তারাও কিন্তু তোমাদের সাথে পড়ালেখার জন্য অনলাইন ছাড়া অন্য কোনো ব্যবস্থাপনা পাচ্ছি না। তাহলে তোমরা যদি অনলাইনে ক্লাসগুলো নিয়মিত ঠিকমতো না করো তাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। কারণ তোমরা জানো, তোমরা 2021 সালে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য পরীক্ষাটি এইচএসসি যে পরীক্ষাটি হবে সেটা অবশ্যই সংগঠিত হবে। হয়তো বা কিছুদিন পরে হতে পারে, কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। সুতরাং তোমাদের কি করতে হবে, তোমাদের প্রত্যেকটা বিষয়ের কোর্স কমপ্লিট করে নিতে হবে এবং এর জন্যই তোমাদের অনলাইন ক্লাসগুলোতে মনোযোগ হতে হবে। আশা করব তোমরা আমার আজকের ক্লাসটিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা বাসায় তোমাদের বই থেকে সেই অংশটি পড়ে নেবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের পরবর্তীতে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আমরা আজকে পড়ব রসায়ন বিজ্ঞান প্রথম পত্র এর 3য় অধ্যায়, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এর উপরে আলোচনা করব। আমরা এর আগেও অনেকগুলো ক্লাস এই অধ্যায়ের উপর নিয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে সিগমা বন্ধন ও পাই বন্ধন। শিক্ষার্থীরা, আমরা জানি সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়, এটা আমরা জানি। সেক্ষেত্রে দুটি মৌল কি করে, ইলেকট্রন শেয়ার করে এবং সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন গঠিত হয়। সমযোজী বন্ধনের মাধ্যমেই সমযোজী যৌগ গঠিত হয়। এই যে সমযোজী যৌগ গঠিত হলো, এটির মূল কারণ কিন্তু অন্য একটি, যোজনী অরবিটালের অধিক্রমণের ফলে মূলত সমযোজী বন্ধন গঠিত হয়। কিভাবে হয় আমরা সেটা আগে দেখে নেই। ধরো, দুটি অরবিটাল যদি মুখোমুখি অধিক্রমণ হয়, এস এস, দুটি এস অরবিটাল যখন মুখোমুখি অধিক্রমণ হবে তখন গঠিত হবে সিগমা বন্ধন। আমরা বন্ধন দু প্রকার বলছি, সিগমা বন্ড এবং পাই বন্ড। এই যে সিগমা বন্ধন সেটা হচ্ছে অরবিটালগুলোর মুখোমুখি অধিক্রমণের ফলে হয় এবং পাই বন্ধন পাশাপাশি অধিক্রমণের ফলে সংগঠিত হয়। শিক্ষার্থীরা, খুব ভালো করে খেয়াল করব, আমরা যেহেতু আজকে অরবিটালগুলোর অধিক্রমণ দেখাবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের অরবিটালগুলোর গঠন জানা দরকার। আমরা একটু এখানে রেখে একটু অরবিটালের গঠনগুলো দেখে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি আশা করব তোমরা সবাই গঠনটি পারো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। ডিম্বাকার, এটা হচ্ছে এস অরবিটালের গঠন। পি অরবিটালের গঠন তিনটি, আমরা জানি পি অরবিটালের তিনটি সাব অরবিটাল রয়েছে, পিএক্স, পিওয়াই, পিজেড। পি অরবিটালের গঠনটা হচ্ছে ডাম্বেল আকার, ঠিক এরকম। পিএক্স দেখো, ভালো করে খেয়াল করবে, এটা ওয়াই, এটাকে আমরা বলবো পিওয়াই। যদি জেড হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলবো পিজেড। সেক্ষেত্রে দেখো, এস অরবিটাল ডিম্বাকার, পি অরবিটালের তিনটি অংশ রয়েছে সাব অরবিটাল, পিএক্স, পিওয়াই, পিজেড, এগুলো ডাম্বেল আকার, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এটা অনেক সময় এভাবে আমরা লিখি, একত্রে যদি আমরা করি যে পিএক্স, ওয়াই, জেড, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, এটা এটা এবং এটা এক্স, ওয়াই, জেড, তার মানে পি এক্স, ওয়াই, জেড। আমরা দেখে নিলাম এস অরবিটালের গঠন দেখলাম, পি অরবিটালের গঠন দেখলাম। আমরা ডি অরবিটাল যে সাব অরবিটাল রয়েছে তার গঠনগুলো দেখব, একটু দেখে নেই। আমরা আগেই বলেছিলাম যখন আমরা সিগমা বন্ধন পাই বন্ধন পড়তেছিলাম যে আমাদের আগে গঠনগুলো দেখতে হবে, তোমরা গঠনগুলো এঁকে নিবে অবশ্যই। আমরা দেখিয়ে দিলাম। আমরা জানি শিক্ষার্থীরা, ডি অরবিটাল 5টি সাব অরবিটাল রয়েছে ডি অরবিটালের, সেগুলো কি কি একটু গঠনটা দেখে নেই। এটা মনে করো এক্স, এটা ওয়াই, এটাকে বলা হয় ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যদি এমন হয়
এক্স ওয়াই, তাহলে এটা হবে ডি এক্স ওয়াই। পার্থক্যটা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এক্ষেত্রে এক্স ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল আকার আকৃতিটা রয়েছে, অরবিটালের আকৃতি, কিন্তু এক্ষেত্রে অরবিটাল আকৃতিটা রয়েছে অরবিট অক্ষের বাইরে, এক্স ওয়াই হলে ডি এক্স ওয়াই। দেন যদি আমি চিত্রটা আঁকবো না, একটু মুছে মুছে আঁকি, একটু অলসতা প্রকাশ করি, যদি আমি এখানে জেড দেই একই ধরনের চিত্র, তাহলে হবে ডি ওয়াই জেড। শিক্ষার্থীরা চিত্র একই হবে, আমরা কিন্তু একই হলেও অক্ষ চেঞ্জ করে দিয়েছি, এক্স এর জায়গায় জেড দিয়েছি, মানে এবার আছে জেড অক্ষ এবং ওয়াই অক্ষ, নাম হয়ে গেল ডি ওয়াই জেড। তিনটা চিত্র হলো শিক্ষার্থীরা। তোমরা আরেকটা আঁকবে, একে যদি এখানে জেড এখানে এক্স দাও, এক্স যে শুধু এই বরাবরই হতে পারে কোনো কথা নাই, আমি উপরেও দিতে পারবো, সেক্ষেত্রে নাম হবে জেড এক্স, ডি জেড এক্স। তার মানে আমরা কি চিত্র পেলাম? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স ওয়াই, চারটা চিত্র পেয়ে গেছি। আরও একটি অরবিটাল সাব অরবিটাল রয়েছে ডি অরবিটালের, সেটি দেখতে কেমন এটা একটু দেখিয়ে দেই। এটাকে বলে ডিজেড স্কোয়ার। গঠনটা তোমরা দেখতে পেয়েছো শিক্ষার্থীরা? তাহলে আমরা প্রথমে দেখলাম এস অরবিটালের গঠন, দেন দেখলাম পি অরবিটালের যে তিনটি সাব অরবিটাল রয়েছিল সেই তিনটি সাব অরবিটালের গঠন। এবার আমরা দেখলাম ডি অরবিটালের যে 5টি সাব অরবিটাল রয়েছে তাদের গঠন। এবার চলো আমরা চলে আসি সিগমা বন্ধন এবং পাই বন্ধনে। আশা করব তোমরা তোমাদের খাতায় অবশ্যই এগুলো টুকে নিয়েছো। সিগমা বন্ধন আমরা বলেছিলাম যে অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন গঠিত হয়। যেমন এস এস, আমরা যদি এস এর সঙ্গে পি দেই তাহলে এস পি, যদি আমরা দুটি পি দেই পি পি, তাহলে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এস এস সিগমা বন্ড, এসপি সিগমা বন্ড, পিপি সিগমা বন্ড। তার মানে এই তিন ধরনের, মানে এস এবং পি দুটো অরবিটালই সিগমা বন্ধন গঠন করে। দুটো এস অরবিটাল মিলে একটি সিগমা বন্ধন হতে পারে, একটি এস একটি পি মিলে একটি সিগমা বন্ধন হতে পারে, একটি পি এবং একটি পি মিলেও সিগমা বন্ধন হতে পারে। আরও মনে রাখতে হবে সকল একক বন্ধনকে আমরা সিগমা বন্ধন বলি। একটা মৌল যতগুলো একক বন্ধন করবে, একক বন্ধন, প্রতিটা একক বন্ধনকে আমরা বলবো সিগমা বন্ড। তার মানে এটা, সেখানে আমরা কি করতে পারি দেখতে পাচ্ছি, এস অরবিটাল আর একটি এস অরবিটালের সাথে সিগমা বন্ধন করতে পারে, একটি এস একটি পির সাথে করতে পারে, একটি পি একটি পির সাথেও করতে পারে। তাহলে সকল একক বন্ধন হলো সিগমা বন্ধন। এবার পাই বন্ধন জিনিসটা কি? পাই বন্ধন হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনগুলোকে আমরা বলি পাই বন্ধন। সকল দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনগুলোকে আমরা বলি পাই বন্ধন। এক্ষেত্রে অরবিটালগুলো পাশাপাশি অধিক্রমণ ঘটে। কিভাবে অধিক্রমণ ঘটে এটা একটু দেখে নেই। ধরো যে একটি সিগমা বন্ধন গঠিত হওয়ার পরে মূলত পাই বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধন গঠিত হওয়ার পরে তারপরে কি হয় শিক্ষার্থীরা? পাই বন্ধন গঠিত হয়। ধরো এখানে দুটো পি সিগমা বন্ধন গঠন করে ফেলেছে, এখানে আরও একটি পি পি, এরা মূলত এই পাই বন্ধন গঠন করে। একটা জিনিস দেখো শিক্ষার্থীরা, সিগমা বন্ধনটা যতটা ওভারল্যাপিং হয় পাই বন্ধনটা অতটা ওভারল্যাপিং হয় না। পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন গঠিত হয়। সেক্ষেত্রে পাই বন্ধনটি এখান থেকেই বোঝা যাচ্ছে সিগমা বন্ধন অপেক্ষা দুর্বল হয়। সিগমা বন্ধনটি বেশি দৃঢ় হয়, শক্তিশালী হয়, পাই বন্ধন অতটা শক্তিশালী হয় না। এবং একটা কথা মনে রাখতে হবে, যেহেতু সিগমা বন্ধন গোলাকার, সুতরাং সে কি করতে পারে না, এভাবে পাই বন্ধন গঠন করতে পারে না। এস অরবিটাল কি করতে পারে না, এস অরবিটাল পাই বন্ধন গঠন করতে পারে না। তার মানে এস অরবিটাল শুধুমাত্র সিগমা বন্ধন গঠন করে, কিন্তু পি অরবিটাল সিগমা এবং পাই উভয় ধরনের বন্ধন গঠন করে। শিক্ষার্থীরা আমরা আরেকটা কথা বলেছিলাম, সকল একক বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন এবং
দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনগুলোকে আমরা বলি পাই বন্ধন। সাপোজ এরকম দেখো, যেমন ধরো কার্বন কার্বন একক বন্ধন হলো, এখানে এই বন্ধনগুলোর সাথে যদি আমি হাইড্রোজেন দিয়ে দেই, প্রত্যেকটা বন্ধনের সাথে সিগমা বন্ধন রয়েছে, প্রত্যেকটাই সিগমা বন্ধন। চিন্তা করে দেখো যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন হয়, তাহলে সেক্ষেত্রে একটি সিগমা বন্ধন, একটি হবে পাই বন্ধন। যদি কার্বন কার্বন ত্রিবন্ধন হয়, সেক্ষেত্রে একটা হবে সিগমা বন্ধন, বাকি দুটো হবে পাই বন্ধন। তার মানে ত্রিবন্ধনের ক্ষেত্রে একটা অবশ্যই সিগমা বন্ধন, সিগমা বন্ধন ব্যতীত পাই বন্ধন গঠন করা সম্ভব নয়। তার মানে আগে অবশ্যই সিগমা হবে, দেন পরেরটা হবে পাই, আর অন্য যেগুলো যতগুলো একক আছে সবগুলোই কিন্তু সিগমা বন্ধন। আবার এখানে তিনটা বন্ধন ট্রিপল বন্ড, একটি বন্ধন সিগমা বন্ধন, অন্য দুটি বন্ধন হবে পাই বন্ধন। শিক্ষার্থীরা, আশা করব তোমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধন কিভাবে গঠিত হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি সিগমা বন্ধন এবং পাই বন্ধনের পার্থক্য নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে আমি আশা করি। আমরা প্রথমেই পার্থক্যের সংজ্ঞা দুটো বলে নিলাম, যে দুটি পরমাণুর যোজনীর যে অরবিটাল, তাদের মুখোমুখি অধিক্রমণের ফলে কি হয়, সিগমা বন্ধনে গঠিত হয়, আর পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন গঠিত হয়। এটা 1 নম্বর পার্থক্য। এরপরে দেখো যে কিভাবে অধিক্রমণ করছে, মুখোমুখি অধিক্রমণ করছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এস এবং এস, এস এবং পি, পি এবং পি বন্ধন গঠন করছে মুখোমুখি, কিন্তু এখানে কি হচ্ছে, পাশাপাশি অধিক্রমণ হচ্ছে। মুখোমুখি অধিক্রমণের ক্ষেত্রে দেখা যায় যে একটি মাত্র জায়গায় কি হয়, অধিক্রমণ ঘটে, কিন্তু পাই বন্ধনের ক্ষেত্রে দুটো প্রান্তে হয়, উপরেও হয় নিচেও হয়, ঠিক আছে। এবং যেহেতু এটি ওভারল্যাপিংটা বেশি হয়, এই কারণে আমরা বলেছিলাম সিগমা বন্ধন শক্তিশালী, পাই বন্ধন সিগমা বন্ধন অপেক্ষা দুর্বল বা কম শক্তিশালী। তাহলে আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধনের পার্থক্য আমরা বই থেকে ভালো করে পড়ে নিব, এবং সিগমা বন্ধন পাই বন্ধন কাকে বলে, কিভাবে গঠিত হয়, এটাও আমরা জেনে নেব। এবার আমরা আলোচনা করব সমযোজী বন্ধনের প্রকারভেদ। আমরা সমযোজী যৌগ কাকে বলে পড়েছি। সমযোজী যৌগ আমরা বলেছিলাম যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন, এবং সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত তাকে বলা হয় সমযোজী যৌগ। সমযোজী যৌগ 3 প্রকার হতে পারে, একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। এই 3টা বন্ধনের মাধ্যমেই মূলত সমযোজী যৌগ গঠিত হতে পারে। একক বন্ধন যেমন আমরা এখানে এক্সাম্পল দিলাম, আমরা যদি মিথেন বলি CH4, এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের একক বন্ধন বিদ্যমান। অথবা আমরা যদি নর্মালি হাইড্রোজেন ফ্লোরাইড বলি, এখানেও কার্বন আর হাইড্রোজেন এবং ফ্লোরিনের একক বন্ধন বিদ্যমান, এটা একক বন্ধন। এখানে দেখো দ্বিবন্ধন, এখানে ত্রিবন্ধন। দ্বিবন্ধনে আরও উদাহরণ হতে পারে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, আর ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা বলতে পারি নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন, আবার হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন সমযোজী যৌগ, এবং তিনটাই কিন্তু সমযোজী যৌগ, কারণ এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কি করছে, দুটি মৌল ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করছে। আমরা জানি প্রতিটা বন্ধনের জন্য দুটো করে ইলেকট্রন দরকার, তার মানে একটি বন্ধনের জন্য এই মৌলটি একটি ইলেকট্রন প্রদান করবে, এই মৌলটি ইলেকট্রন প্রদান করবে, এই দুটো শেয়ার করে একটা বন্ধন গঠন হবে। এখানে 3টি বন্ধন রয়েছে, প্রত্যেকটার জন্য দুটো করে ইলেকট্রন প্রয়োজন ছিল, তার মানে মোট 6টা। এখানে নাইট্রোজেন 3টার জন্য 3টা দিয়েছে, এই নাইট্রোজেন 3টার জন্য 3টা বন্ধন ইলেকট্রন প্রদান করেছে, এভাবে এই বন্ধন গঠিত হয়েছে। তাহলে আমরা সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ বুঝলাম, একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনগুলো গঠিত হচ্ছে, সেক্ষেত্রে এই 3 ধরনের বন্ধন সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোলারিটি। শিক্ষার্থীরা, পোলারিটি কাকে বলে? একটু আগে আমরা যে কথাগুলো বললাম, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটি গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। তো ইলেকট্রন শেয়ার বলতে আমরা বুঝি যে দুটি মৌলই এখানে কিভাবে একটি করে ইলেকট্রন প্রদান করবে। যেমন ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে একটি ইলেকট্রন ফ্লোরিন প্রদান করবে, একটি ইলেকট্রন হাইড্রোজেন প্রদান করবে।
আমরা অন্য একটি টপিকস পড়েছিলাম, তোমাদের মনে আছে হয়তো বা, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে আরও একবার মনে করিয়ে দিচ্ছি। বন্ধনকৃত ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা বা প্রবণতাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ওই ক্লাসটি দেখেছো, না দেখলে আবার দেখে নিবে, তাহলে তোমাদের এই জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে। তো যেহেতু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি, ফলে এই বন্ধনকৃত ইলেকট্রনকে ফ্লোরিন কি করবে, নিজের দিকে টেনে নিবে। ফলে ফ্লোরিন আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হবে এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হবে। তার মানে এখানে পার্শিয়াল নেগেটিভ হবে, সেটা পার্শিয়াল পজিটিভ হবে, ডেল মাইনাস ডেল প্লাস। তার মানে একটি যৌগের মধ্যে আধান মানে দুটো মেরু সৃষ্টি হলো, ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরু, মানে দুটি প্রান্ত হয়ে গেল। এই ধরনের ঘটনাকে বলে পোলারিটি। তার মানে তড়িৎ ঋণাত্মকতা যখন পার্থক্য থাকে, সমযোজী যৌগের মধ্যে যখন তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য থাকে, তখন এই ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, যদিও এটি ছিল সমযোজী যৌগ, কিন্তু দেখো এর মধ্যে কিন্তু আয়নের সৃষ্টি হয়ে গেছে, আংশিকভাবে হলেও ধনাত্মক ঋণাত্মক আয়নের সৃষ্টি হয়েছে। এই কারণেই পোলারিটির ঘটনাকে বলা হয় সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য কোন ধরনের যৌগগুলো এটা প্রদর্শন করে সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। যে সকল সমযোজী যৌগের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি থাকে, তার মানে দুটি মৌলবিদে যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, তখন সাধারণত এই যৌগগুলো কি করে, আয়নিক ধর্ম প্রদর্শন করে, যদিও তারা সমযোজী যৌগ। এখন আমরা একটু বোঝার জন্য বলে দেই কিভাবে আমরা বুঝবো। যেমন ধরো হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এটাও তো সমযোজী। ফ্লোরিন এবং ফ্লোরিন, এটাও কিন্তু সমযোজী, H2 এই যে যৌগ অণুগুলো গঠিত হলো হাইড্রোজেন ফ্লোরিন, এর মধ্যে কিন্তু দুটোর মধ্যে যেহেতু একই মৌল, তাদের মধ্যে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে না। যদি এরকম হয় কোনো যৌগের মধ্যে মৌল দুটির মধ্যে তড়িৎ ঋণাত্মক পার্থক্য 0 হয়, 0 হয়, তাহলে সেটি হবে বিশুদ্ধ সমযোজী যৌগ। ঠিক আছে, সেগুলো কি হবে, বিশুদ্ধ সমযোজী যৌগ। আর যদি এমন হয় যে তাদের মধ্যে পার্থক্যটা 0.5 থেকে কম হয়, তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 0.5 থেকে কম হয়, তা তাদেরকে আমরা বলবো অপোলার সমযোজী। তারা অপোলার সমযোজী, তার মানে সেক্ষেত্রে ঠিক তারা পোলার হবে না। পোলারিটি যেটা বলা হলো, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ, হাইড্রোজেন ক্লোরাইড একটি পোলার যৌগ, পানি একটি পোলার যৌগ। এর কারণ হচ্ছিল যে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য কারণে একটি মৌল বন্ধনকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছিল এবং অন্য মৌলটি আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়েছিল। এটাকেই বলা হয় পোলার যৌগ, যেখানে দুটি মেরু থাকবে, দুটি পোল থাকবে, তাদেরকে আমরা বলি পোলার যৌগ। তার মানে যখন 0 হবে তড়িৎ পার্থক্য, তখন তারা হবে বিশুদ্ধ সমযোজী যৌগ। যখন 0.5 কম পার্থক্য থাকবে, তখন তারা হবে অপোলার সমযোজী যৌগ। আর যখন 0.5 থেকে বেশি হবে, 0.5 তার থেকে বেশি হবে এবং প্রায় 1.7 পর্যন্ত হবে, 0.5 থেকে 1.7 পর্যন্ত হবে, তারা হবে পোলার সমযোজী যৌগ। তারাও সমযোজী যৌগ, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, এটা পোলার যৌগ, বাট এটা সমযোজী যৌগ, যদিও তার মধ্যে আয়নিক কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সেটা কি যৌগ, সমযোজী যৌগ। তাহলে শিক্ষার্থীরা আমরা বললাম, যদি বন্ধনকৃত দুটি মৌল যে যৌগ গঠন করলো, তারা যদি তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 0 থাকে, 0 থাকে, তাহলে তারা হবে বিশুদ্ধ সমযোজী যৌগ। যদি 0.5 থেকে কম থাকে পার্থক্য তড়িৎ ঋণাত্মকতার, তাহলে হবে অপোলার সমযোজী যৌগ। আর যদি 0.5 থেকে 1.7 পর্যন্ত থাকে, তাহলে তাদের হবে পোলার সমযোজী যৌগ। এবার শিক্ষার্থীরা আমরা আলোচনা করলাম পোলারিটি, এবার আমরা আলোচনা করব পোলার আয়ন। শিক্ষার্থীরা কি নিয়ে আলোচনা করব বললাম, পোলার আয়ন নিয়ে আলোচনা করব। পোলার আয়নটা হচ্ছে মূলত, যে আমরা একটু আগে বললাম, এটা হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এবার মূলত পোলার আয়নটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। একটু উল্টো না, ওখানে আমরা বলেছিলাম সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এবার আমরা বলছি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য।
আয়নিক যৌগ কাকে বলে? আমরা বলেছিলাম ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন, এবং আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে বলা হয় আয়নিক যৌগ। এই আয়নিক যৌগ অনেক সময় সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে। এই সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করাটাই হচ্ছে তোর পোলার আয়ন। কিভাবে করে চলো দেখে নেই। আমরা জানি ধাতু যেমন সোডিয়াম, সে কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং এটাও আমরা জানি ধনাত্মক আয়নগুলোকে আমরা বলি ক্যাটায়ন। এবং ধরো ক্লোরিন একটা ইলেকট্রন, ওই ইলেকট্রনটাই গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং এটাও আমরা জানি ঋণাত্মক আয়নকে বলা হয় অ্যানায়ন। এই যে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন যখন পাশাপাশি থাকে তখন ধনাত্মক আয়নের নিউক্লিয়াস দ্বারা ঋণাত্মক আয়নের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনগুলোকে তারা আকর্ষণ করতে থাকে, এবং এর ফলে এই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি হয়। এই ঘটনাটাই হচ্ছে পোলার আয়ন। আর এই ঘটনাটা যে সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করি তাকে বলা হয় ফাজানের সূত্র। আবার বলে দিচ্ছি, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি হওয়ার যে শর্তগুলো আছে, যে শর্ত সাপেক্ষে ক্যাটায়ন অ্যানায়নকে বিকৃতি ঘটায়, পোলারায়ন ঘটায়, সেটাই হচ্ছে ফাজানের সূত্র। এবং এটাকে আমরা বলি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। ধরো আমরা এমনি ধরে নিলাম একটি ধনাত্মক আয়ন, ছোট ঋণাত্মক আয়ন, বড় ঋণাত্মক আয়ন এখানে আছে। প্রত্যেকটা মৌলেরই তো কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, ধনাত্মক আয়ন থাকে, আমরা জানি। তো এটার আকার ছোট, তো এই নিউক্লিয়াস করছে কি, এই বহিস্থ শক্তি ইলেকট্রনগুলোকে নিজের দিকে, তার দিকে আকর্ষণ করার চেষ্টা করবে, আর এইটাকে বিকর্ষণ করার চেষ্টা করবে। তার মানে এই প্লাসটাকে বিকর্ষণ করবে, আর এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনকে সে আকর্ষণ করবে। ফলে এই প্লাসের কারণে একটু দূরে সরে যাবে, এবং এই মাইনাসটা এই প্লাসের আকর্ষণের কারণে একটু কাছে চলে আসবে। ফলে জিনিসটা এরকম দাঁড়াবে। কিরকম দাঁড়াবে আমি যেরকম দেখাবো সেরকম। চলো দেখে নেই কিরকম। এরকম, এটা এই মোটাটা এইভাবে দেখবে একটু চলে আসছে। তার মানে এই ইলেকট্রনগুলো, এখানেও তো ইলেকট্রন আছে, এরা দেখা যাবে একটা কাছাকাছি অবস্থানে চলে আসবে, এবং দেখলে মনে হবে কি ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করেছে, বাট তারা কিন্তু ইলেকট্রন শেয়ার করেনি, ইলেকট্রন আদান প্রদান করেছে। এই ঘটনাকেই বলা হয় পোলার আয়ন। ঠিক আছে, এবং এটাকেই বলা হয় আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, যেখানে দেখা যাচ্ছে ইলেকট্রন শেয়ার করে নাই কিন্তু মনে হচ্ছে শেয়ার করছে, এই কারণে এটাকে বলা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। কি কি বিষয়ে নির্ভর করে, মানে ফাজানের সূত্রটা আমরা এবার আলোচনা করব। আমরা বলেছিলাম যে এই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের যে বিকৃতি হচ্ছে, যে শর্তগুলো সাপেক্ষে, সেটাকে আমরা বলি ফাজানস ল, ফাজানের সূত্র। এই ফাজান সাহেব কি কি কথা বলেছেন সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। এখন প্রথম যে শর্ত সেটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ। ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ চিন্তা করে দেখো, সোডিয়াম এর তো একটি প্লাস হয়, তার থেকে চার্জ বেশি ক্যালসিয়ামের 2+, অথবা আমি ম্যাগনেসিয়ামও বলতে পারতাম 2+, এবং অ্যালুমিনিয়াম 3+। আমরা এখানে তিনটি আয়ন দেখেছি, ক্যাটায়ন 1+, 2+, 3+। তার মানে ক্যাটায়নের পরিমাণ আস্তে আস্তে চার্জ বেশি, ক্যাটায়নের চার্জ বেশি। আমরা বলেছিলাম ক্যাটায়ন অ্যানায়নের চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করছে। তার মানে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সোডিয়াম দ্বারা যে যৌগ গঠিত হচ্ছে আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড, NaCl, CaCl2 এবং AlCl3। এখানে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু অ্যালুমিনিয়ামের ক্যাটায়ন চার্জ বেশি, সুতরাং এই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তার মানে এর পোলার আয়ন বেশি হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথম শর্তটা বুঝতে পারলাম, যেখানে আমরা বললাম ক্যাটায়নের চার্জের পরিমাণ যদি বেশি থাকে,
ক্যাটায়নের চার্জের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটা কি হবে, পোলার আয়ন ক্ষমতা বেশি হবে। এটা হলো 1 নম্বর একটি শর্ত। 2 নম্বর অংশে চলে আসি, ক্যাটায়নের ক্ষুদ্র আকার। ক্যাটায়নের ক্ষুদ্র আকার যদি চার্জ সমান হয়, এক্ষেত্রে কিন্তু চার্জ ভিন্ন ছিল, যদি চার্জ সমান হয় তাহলে কি হবে শিক্ষার্থীরা, যেমন ধরো 2 নম্বর যে গ্রুপ রয়েছে সেখানে মৌলগুলো কারা কারা একটু বলতে পারবে কি? মৌলগুলো কারা কারা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই যে এরা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। রেডিয়াম মূলত তেজস্ক্রিয় মৌল, সুতরাং তাই নিয়ে আমরা আলোচনায় নাই যাই, আমরা এই 5টি মৌল নিয়ে কথা বলি। যেহেতু এরা প্রত্যেকটি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এরা প্রত্যেকটি মৌলই গ্রুপ 2 এর সদস্য, সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি এই প্রত্যেকটা মৌলই কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করবে এবং তাদের 2+ হবে, 2+, 2+, 2+, 2+। কিন্তু এর শক্তি স্তর কয়টি শিক্ষার্থীরা? বেরিলিয়ামের শক্তি স্তর 2টি, এর 3টি, 4টি, 5টি, 6টি, তাই তো? বেরিলিয়ামের কয়টি? 2টি। কিন্তু বেরিলিয়াম যখন 2টি ইলেকট্রন ত্যাগ করে ফেলবে তখন তার শক্তি স্তর হয়ে যাবে 1টি। এ যখন 2টা ত্যাগ করবে তার হবে 2টি, তার মানে 1, 2, 3, 4, 5। কারণ এদের যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 2টো ইলেকট্রনই ছিল এবং এই 2টি ইলেকট্রনই তারা ত্যাগ করে দিচ্ছে, তাহলে তাদের শক্তি স্তর, লাস্টের শক্তি স্তর আর কোনো অস্তিত্ব থাকবে না, একটি করে শক্তি স্তর কমে আসবে। তার মানে বেরিলিয়ামের শক্তি স্তর 2টি, বাট বেরিলিয়াম 2+ এর শক্তি স্তর হচ্ছে 1টি। একইভাবে ম্যাগনেসিয়াম 2+ এর শক্তি স্তর হবে 2টি, যদিও ম্যাগনেসিয়ামের শক্তি স্তর ছিল 3টি। কিন্তু আকার কিন্তু ছোট ওর। আমি কি চিহ্ন ঠিক দিয়েছি? আমি কিন্তু চিহ্ন ভুল দিয়েছি। আমাদের কি করতে হবে? এই চিহ্ন এভাবে হবে না, কারণ আকার কার বড়? আকার কার বড় শিক্ষার্থীরা? আকার বড় ওর, 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 ওর। আকার ছোট বেরিলিয়ামের, তার থেকে আকার একটু বড় ম্যাগনেসিয়ামের। তাহলে আকার যার যত ছোট হবে, আকার যার যত ছোট হবে তার কি হবে? সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করার ক্ষমতা তত বেশি হবে। তার মানে যদিও এরা আয়নিক যৌগ গঠন করবে, বাট এদের সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হবে। যেমন ধরো বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, MgCl2, CaCl2, SrCl2, BaCl2, এদের মধ্যে আয়নিক যৌগগুলোর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে বেরিলিয়াম ক্লোরাইডের, কারণ তার আকার সবচেয়ে ছোট। ছোট আকার হলে সে কি করতে পারবে? অ্যানায়নের ইলেকট্রনটাকে নিজের দিকে টানতে বেশি পারবে এবং অ্যানায়নের নিউক্লিয়াসকে বেশি বিকর্ষণ করতে পারবে, ফলে তার আয়নিক যৌগ হওয়ার পরেও সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। অনেক সময় পরীক্ষায় তোমাদের আসতে পারে যে বেরিলিয়াম ক্লোরাইড অপেক্ষা ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার মধ্যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক পরিমাণ বেশি এবং কার কম। অনেক সময় পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে। এক্ষেত্রে আমরা যেটা দেখব, যে যখন আমরা দেখব দুটোই আয়নিক যৌগ, সেই ক্ষেত্রে আমাদের এই আয়নে আসবে যে তাদের মধ্যে কার আধানের পরিমাণ বেশি কার কম। চিন্তা করে দেখো শিক্ষার্থীরা, এখানে যদি আমাকে এই 3টা যৌগেরই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কথা বলে, আমরা জানি আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে থাকে। তাহলে এখানে তো প্রত্যেকটারই বেশি হওয়ার কথা, কিন্তু কার বেশি হবে সেটা বোঝার জন্য আমরা কি করব? যদি ধরো গলনাঙ্ক চিন্তা করি, এই 3টা যৌগের গলনাঙ্ক চিন্তা করি। সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু এটাও জানি গলনাঙ্ক কাকে বলে, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে সে তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। এবং ক্যালসিয়াম ক্লোরাইড যে, তার গলনাঙ্ক হচ্ছে 712 ডিগ্রি সেলসিয়াস। এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষার্থীরা চিন্তা করে দেখো যে 3টি যৌগই আয়নিক যৌগ,
কিন্তু তার গলনাঙ্ক কত কম। এর কারণ কি? কারণ তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি আছে। কারণ আমরা এটাও জানি আয়নিক যৌগ অপেক্ষা সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক অনেক কম হয়। সেখানে দেখো শুধুমাত্র আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য হওয়ার কারণে তার গলনাঙ্ক কত কমে গেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমাদের একাধিক আয়নিক যৌগ দিয়ে ব্যাখ্যা দেয়, প্রথমে আমাকে চিন্তা করতে হবে তাদের চার্জ কার বেশি কার কম। যার চার্জ বেশি হবে তার গলনাঙ্ক কম হবে, যার চার্জ কম হবে তার গলনাঙ্ক বেশি হবে। এখন বলবো স্যার আমার যদি এই মানগুলো মুখস্থ না থাকে আমি তাহলে কি করব? যদি এমনই হয় তাহলে ব্যাখ্যা দিয়ে দিবে, আর অবশ্যই ভুল সংখ্যা বসাবে না যে স্যার আন্দাজে একটা বসায় দিলাম স্যার দেখে নেবে, এটা কখনোই করবে না। মুখস্থ রাখা অবশ্যই উচিত, চেষ্টা করবে মুখস্থ করার। অল্প কিছু মান দেওয়া আছে বই থেকে দেখে মুখস্থ করে নেবে। আর যদি মুখস্থ নাই থাকে তাহলে শুধু ব্যাখ্যা দিবে, মানগুলো দিবে না। এখানে দেখো বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম ক্লোরাইড, এদের মধ্যে গলনাঙ্ক ক্রম আমি যদি লিখি, এটা হচ্ছে 405 ডিগ্রি, 405 ডিগ্রি, এটা 712 ডিগ্রি। তার মানে বেরিলিয়াম ক্লোরাইড 405 ডিগ্রি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড 712 ডিগ্রি, ক্যালসিয়াম ক্লোরাইড 772 ডিগ্রি, ক্যালসিয়াম ক্লোরাইড 772 ডিগ্রি, এটা 872 ডিগ্রি। দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা যে যত যাচ্ছি তত কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং এটা 960 ডিগ্রি, 960 ডিগ্রি। এখানে দেখো শিক্ষার্থীদের 5টা যৌগই আয়নিক যৌগ, বাট এর গলনাঙ্ক অনেক কম। এর কারণ হচ্ছে এর সমযোজী বৈশিষ্ট্য বেশি। কেন সমযোজী বৈশিষ্ট্য বেশি? কারণ এই ক্যাটায়নের আকার আবার ছোট। তাহলে আমরা বলেছি প্রথম ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ বেশি হলে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। এবার বলছি ক্যাটায়নের আকার ছোট হলে তার কি হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। দুটো কারণ বললাম, শর্ত বললাম। এবার আমরা তৃতীয় শর্তে যাব। তৃতীয় শর্ত হচ্ছে অ্যানায়নের আকার যদি বড় হয়, যদি অ্যানায়নের আকার বড় হয় তাহলে কি হবে? যেমন ধরো যে আমরা সহজ অ্যানায়ন যেগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, তারা যখন ইলেকট্রন গ্রহণ করে নেবে তখন তারা ঋণাত্মক আধানে আবিষ্ট হয়ে যাবে। তার মানে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, ফ্লোরাইড আয়ন হয়ে গেল, ফ্লোরাইড আয়ন। এদের মধ্যে আকার বড় কার? আকার সবচেয়ে বড় আয়োডিনের, দেন ব্রোমিন, দেন ক্লোরিন, দেন ফ্লোরিন। আকার যার যত বড় হবে তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। যেমন ধরো আমি যদি ক্যালসিয়ামের সাথে তুলনা করি, ক্যালসিয়ামের যদি 2+, সে এই প্রত্যেকটার সাথেই কিন্তু কি যৌগ গ্রহণ করবে? ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড। একই ধরনের গঠন, কিন্তু একই ধরনের গঠন। চারোটা যৌগই কিন্তু আয়নিক যৌগ, ধাতু এবং অধাতুর মধ্যে হচ্ছে। শিক্ষার্থীরা চিন্তা করে দেখো, 4টি যৌগ, তাদের কার গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কার বেশি হবে কার কম হবে? আমরা প্রথমে বলে দিলাম যার আকার বড় হবে, যে অ্যানায়নের আকার বড় হবে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, তার মানে তার গলনাঙ্ক কম হবে। আমরা একটু এটার মতো করে একটু লিখে দেই। আমরা যেহেতু এগুলো লিখে নিয়েছি, আমার মনে হয় এগুলো আমরা একটু মুছে রাখি, কারণ আমার একটু জায়গা দরকার। যখন ক্যালসিয়াম ফ্লোরাইড হবে তার গলনাঙ্ক হচ্ছে 1392 ডিগ্রি, 1392, বিশাল মান। 1392 গলনাঙ্ক কার? ক্যালসিয়াম ফ্লোরাইডের। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 772 ডিগ্রি। দেখো কত কমে গেছে। ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের আকার কিন্তু বেশি ডিফারেন্স না, এখানে 2টা শক্তি স্তর, এখানে 3টা শক্তি স্তর, তার মধ্যেই কিন্তু অর্ধেক, প্রায় অর্ধেকের কাছাকাছি কমে গেছে। তার মানে গলনাঙ্ক অনেক নিচে নেমে গেছে। এরপরে 730 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে ক্যালসিয়াম ব্রোমাইড, এবং আছে 575 ডিগ্রি সেলসিয়াস, যেটা ক্যালসিয়াম আয়োডাইড। তার মানে আমরা দেখতে পাচ্ছি যত অ্যানায়নের আকার বড় হচ্ছে তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হচ্ছে,
তার গলনাঙ্ক তত কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ফাজানের তৃতীয় যে শর্তটা দিয়েছিল ফাজানের সূত্রে, সেটা হচ্ছে অ্যানায়নের আকার বৃদ্ধি। তা প্রথম থেকে আবার মনে করে দেই, প্রথমে ছিল ক্যাটায়নের চার্জ ঘনত্ব বেশি যদি হয়, এরপরেরটা আমরা বললাম ক্যাটায়নের আকার যদি ছোট হয়, এরপরে আমরা বললাম অ্যানায়নের আকার যদি বড় হয়। একটা কথা মনে রাখতে হবে শিক্ষার্থী, আমাকে যখন একটি উদাহরণ দেবে তখন আমরা সবগুলো শর্তের সাথে মিলিয়ে দেখব কোনটার ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়, কোনটার ক্ষেত্রে দেখা যাবে আমার আধান বেশি হবে, কোনটার ক্ষেত্রে দেখা যাবে একই আধান কিন্তু আকার ছোট হবে, কোনটার ক্ষেত্রে দেখা যাবে অ্যানায়নের আকার বড় হবে। সুতরাং প্রত্যেকটা শর্ত আমাকে মেনে নিতে হবে। আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, শর্ত রয়েছে যে ইলেকট্রন বিন্যাস, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। এটাই আমাদের ফাজানের সূত্রের শেষ শর্ত। এটা একটু বুঝে নেই যে ইলেকট্রন বিন্যাস বলতে আমাদের কি বোঝানো হচ্ছে। আমরা চারটি যৌগ চিন্তা করি, যেমন ধরো আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে নেব কারণ আমাদের জায়গা যেহেতু স্বল্পতা রয়েছে। সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, কপার আয়ন এবং সিলভার আয়ন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে চারটি আয়ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা আয়নেরই কিন্তু আধান চার্জ একটি প্লাস, ক্যাটায়নের প্রত্যেকটি ক্যাটায়নের চার্জ একটি। কিন্তু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় এই দুটি আয়নের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 8টি, পটাশিয়ামেরও 8টি, সোডিয়ামেরও 8টি। বাট কপার এবং সিলভার যখন ইলেকট্রন ত্যাগ করে তখন তাদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন হয়ে যায় 18টি করে। তার মানে হচ্ছে মনে রাখতে হবে যখন ক্যাটায়ন সৃষ্টি হবে এবং ক্যাটায়ন সৃষ্টি হওয়ার পরে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন 18টি করে হবে, তখন তাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে এদের অপেক্ষা। কথাটা কি বোঝা গেল কিনা শিক্ষার্থীরা? যে ক্যাটায়ন যখন সব ক্যাটায়ন হবে তখন ক্যাটায়নগুলো আধান যখন সমান হবে তখন তাদের ইলেকট্রন বিন্যাস আমরা দেখব যে ইলেকট্রন তখন ত্যাগ করার পরে তাদের সর্বশেষ শক্তি স্তর ত্যাগ করার পরে একটি করে শক্তি স্তর কমে যাচ্ছে, তখন তাদের ইলেকট্রন সংখ্যা সর্বশেষ শক্তি কতগুলো আছে। যদি 18টি হয় তাহলে তাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, যদি 8টি হয় তাহলে কম হবে। আশা করব শিক্ষার্থীরা তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো এবং মনোযোগ সহকারে দেখেছো। তোমরা আমি যা লিখেছি তা তোমরা টুকে নিয়েছো। তোমরা বই থেকে ভালো করে টপিকসগুলো পড়বে। তোমাদের কাছে যতগুলো রাইটারের বই আছে সবগুলো রাইটারের বই থেকে এই টপিকসগুলো পড়বে। প্রথমে আমরা পড়িয়েছিলাম সিগমা বন্ধন, পাই বন্ধন, দেন আমরা পড়িয়েছিলাম সমযোজী যৌগের শ্রেণী বিভাগ, যেখানে আমরা একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বলেছিলাম। এরপরে আমরা পড়লাম যে পোলারিটি, দেন পোলার আয়ন। পোলারিটিকে আমরা বলেছিলাম সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, পোলার আয়নের ক্ষেত্রে আমরা বলেছি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই নিজে সুস্থ থাকবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে এবং দেশকে সুস্থ রাখবে। এবং সবচেয়ে বড় কথা কি মনে রাখবে, তোমার বাসায় যে বয়োজ্যেষ্ঠ লোকটি রয়েছে সে তোমার দাদা হতে পারে, দাদি, নানা, নানি বা যেই হোক না কেন, যার বয়স একটু বেশি, তার প্রতি একটু বেশি যত্ন নেবে কয়েকটা দিন। কারণ যে করোনা ভাইরাস, এই ভাইরাসটির জন্য সবচেয়ে বেশি ইফেক্ট হতে পারে বৃদ্ধ, যারা বয়োজ্যেষ্ঠ, যাদের বয়স একটু বেশি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে এবং শিশুদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। মূলত আমরা যারা ইয়াং তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং আমরা যে কোনো রোগের সাথে খুব সহজে লড়াই করে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দিয়েছেন। যত আমাদের বয়স বাড়বে আস্তে আস্তে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, ভালো খাবার খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিজের যত্ন নিতে হবে, পরিবারের সকলের যত্ন নিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হচ্ছে পড়ালেখাটা ভালো করে করতে হবে। কারণ পড়ালেখা তুমি যদি ভালো করো তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসটি করার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে আবার ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।